নমস্কার আপনাদের সবাইকে। একটি বিশেষ অনুষ্ঠান আজকে এই মুহূর্তে যারা এখন সিটিভিএন দেখছেন তাদের জন্য আমরা রাখছি। আমরা যখন প্রোগ্রাম করি, যখন আপনারা আমাদের টিভির সামনের উল্টো দিকে বসে দেখেন, নানান রকম হেলথ কেয়ার নিয়ে আলোচনা হয়, নানান রকম প্যাথি সংক্রান্ত অ্যাডভাইস অ্যান্ড অ্যাওয়ারনেস আপনাদেরকে দেওয়া হয়। কিন্তু ধরে নিন 1700 ইয়ার্স, মানে যখন 17 চলছে আর কি, 1700, ঠিক সেই সময়, লেট 17 বলা যেতে পারে আর কি, ঠিক সেই সময় জার্মানে একটা অল্টারনেটিভ মেডিকেল সিস্টেম চালু হলো। স্পেসিফিক্যালি এই মেডিকেল সিস্টেমের লক্ষ্য ছিল যে কোনো একটা পার্টিকুলার সমস্যার সমাধান না করে বরঞ্চ পুরো মানুষটার চিকিৎসা করা। আর এই চিকিৎসা ব্যবস্থা শুরু করলেন একজন জার্মান ফিজিশিয়ান, স্যামুয়েল হ্যানিম্যান। আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন আমরা সেই বহু চর্চিত, বহু প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতির কথা বলছি। ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে লাইমলাইটে না থাকা একটা চিকিৎসা পদ্ধতির কথা বলছি, যেটা হচ্ছে হোমিওপ্যাথ। ডেফিনেটলি আপনি আপনার বাড়ি থেকে বেরোন না, ডাইনে বাঁয়ে উত্তরে দক্ষিণে, অ্যাপার্টমেন্টের নিচে ওপরে, সব জায়গায় আপনি বিভিন্ন প্যাথের বিরাট পসার দেখলেও হোমিওপ্যাথের নয়। আমি এই অনুষ্ঠানের জন্য আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি একজন সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথ, ডক্টর পি.আর. দত্ত আমাদের সঙ্গে আজকে রয়েছেন। আমি স্বাগত জানাবো ডক্টর দত্তকে আজকের অনুষ্ঠানে। ডক্টর দত্তর নাম হচ্ছে প্রদীপ রঞ্জন দত্ত। বহু মানুষ প্রদীপ বাবু বলে চেনেন না, কিন্তু পি.আর. দত্ত বলে সারা বাংলার মানুষ প্রায় ডক্টর দত্তকে চেনেন। আমার প্রশ্ন এটা, এই যে আমি প্রথম যে শুরু করলাম যে হোমিওপ্যাথের লাইমলাইটে না থাকা, ডেফিনেটলি সরকার চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য প্যাথির প্রসার এবং বিস্তার ব্যাপক কমার্শিয়াল অ্যাঙ্গেলে হচ্ছে। এর কারণটা আপনার অ্যানালিসিস করতে গিয়ে একজন সিনিয়র ফিজিশিয়ান হিসাবে, সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথ হিসাবে আপনার কি মনে হয়েছে? প্রশ্নটা খুবই প্রচলিত এবং সাধারণ মানুষের কাছেও এটাও একটা ব্যাপক আকারে প্রশ্ন চিহ্ন নিয়ে আসে। হোমিওপ্যাথ সম্পর্কে এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে সেইভাবে প্রচার লাভ করেনি, যদিও এই প্যাথির চিকিৎসাটা তুলনামূলকভাবে স্বল্প ব্যয় করা যেতে পারে। একদম একদম, আর পূর্ণ সমর্থন করি আপনার এই কথা। তারই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিটাকে আজকে আরও সরকারি দৃষ্টিভঙ্গিটা যদি উদার হতো, তাহলে হোমিওপ্যাথ চিকিৎসাটা আরও প্রসার লাভ করতে পারত বলে আমার মনে হয়। আজ 200 বছরের কি 250 বছরের যেটা এসেছে, তার ব্যাপক গবেষণা আমরা করতে পারিনি। আচ্ছা, এই ব্যাপক গবেষণাটা করতে না পারার জন্যই নানা ধরনের প্রশ্ন সাধারণ মানুষের কাছে এবং সর্বোপরি আমাদের যে অপর প্যাথি যেগুলো যারা আছেন প্যাথিস্ট, তাদের কাছেও বিরাট প্রশ্ন আছে। স্বনামধন্য ব্যক্তিরা অনেকে কিন্তু তার এফিকেসিটা বুঝতে পারেন, হোমিওপ্যাথির এফিকেসিটা বুঝতে পারেন, কিন্তু কিভাবে কাজ করছে এই প্রশ্নটা করলে সম্যকভাবে উপলব্ধি সাধারণ মানুষ যেমন করতে পারে না, উত্তরও আমরা দিতে পারি না। যদিও আজকে বলার অপেক্ষা রাখে না, ব্যাপকভাবে গবেষণার কাজ চলছে এবং গবেষণার কাজ সারা ভারতবর্ষেই চলছে। এবং এ ব্যাপারটাতে সাধুবাদ জানাবো ভারত সরকারকে, কারণ ভারত সরকার এই বিষয়টা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে এটাকে নিয়েছেন। একদম, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। আমরা যখন পাস করেছি তখন আমাদের এই গবেষণার কাজটা আমাদের ছিল না। মানে আয়ুষের মধ্যে লাস্ট যে এইচ, দ্যাট ইজ হোমিওপ্যাথি, দ্যাট ইজ ফর হোমিওপ্যাথি। এবং এই গবেষণার কাজটা না থাকার ফলে আমরাও
মানুষকে এফিকাসিটা দিতে পারছি। মানে স্যার একটা গবেষণা করতে গেলে, রিসার্চ করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, হ্যাঁ, যে কমার্শিয়াল সাপোর্ট দরকার, সেটা আপনারা এতদিন পাইনি। এবং বিশেষ করে সরকারি তরফ থেকে আমরা সে সাহায্যটা পাইনি। ফলে আমরা যারা আজকে জীবনের শেষ প্রান্তে এসে বলতে দ্বিধা নেই, আজকে আমাকে যদি কেউ বলে যে আপনার প্র্যাকটিস বন্ধ করে গবেষণার দিকে যান, আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। দীর্ঘদিন প্র্যাকটিসের মধ্যে থেকেছি, এখন আর সেই পেশেন্সটা নেই। এবং রুগীদেরও চাপ থাকছে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি পড়াশোনার মধ্যে। কিন্তু ডক্টর দত্ত, আমার একটা প্রশ্ন এখানে আছে। আপনার একটা লং জার্নি, আপনি বললেন না যে আপনি দীর্ঘদিন ধরে, মানে আপনারা ভাবতে পারবেন না আমার পাশে বসে থাকা মানুষটা ডক্টর পিআর দত্ত, যিনি হচ্ছে সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথ। তিনি প্রায় 46 বছর প্র্যাকটিস করছেন, 46 ইয়ার। মানে বলা যেতে পারে মানে 5 দশকের তার চিকিৎসা। এবং স্যার আপনার কাছে আমি এই জায়গাটা জিজ্ঞেস করব যে আপনি কিন্তু এই যে 2020, 21, 22-এ যে ভয়াবহ করোনা গেল, সেই সময়তেও আপনি এফর্টলেস ট্রিটমেন্ট দিয়ে এসছেন আন্ডার দ্য আমব্রেলা অফ দ্য কমিউনিটি সার্ভিস ব্যাংকিং আন্ডার SBI। আমাকে এই জায়গাটা একটুখানি উল্লেখ করুন। এবং এই যে 46 ইয়ার্সের জার্নিতে আমি এটা জানি, এই পশ্চিমবঙ্গের একাধিক প্রথিতযশা হোমিওপ্যাথকে আমরা জানি যারা মানুষের একাধিক ক্রনিক রোগের ট্রিটমেন্ট করেছেন। তার মধ্যে আপনিও একজন লেজেন্ড, যিনি একাধিক ক্রনিক রোগকে সারিয়েছেন। হ্যাঁ, হতে পারে আপনি রিসার্চ করতে পারেননি, হতে পারে আপনারা ফান্ডিং পাননি, হতে পারে আপনারা ইনফ্রাস্ট্রাকচার পাননি, বাট ইউ ডিড, মানে শুধু আপনি নয়, এই হোমিওপ্যাথিক ডিড সাম মেরিকিউলাস অ্যাক্টিভিটিস। এটা কি করে সম্ভব হলো? এবং আপনার ওই করোনার সময় একদম মানে নির্লিপ্তভাবে কাজ করে যাওয়া, অবিচ্ছেদ্যভাবে জীবনের অংশ হিসাবে কাজ, যখন চারিপাশে মানুষ মরছে, একের পর এক মানুষ মরছে, একের পর এক পরিবারে শোকের ছায়া নেমে আসছে, এই অভিজ্ঞতাটা একটু জানবো আপনার থেকে। দেখুন, এই করোনা পিরিয়ডটা আমার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জিং এফার্টস ছিল। এবং এই পিরিয়ডেতে কেউ যদি আমাকে সাকসেস রেট বলেন, আমি 100 নম্বর পেয়েছি। আমার কাছে যারা চিকিৎসা বা চিকিৎসার জন্য সাহায্যের জন্য এসছেন, একটা মানুষও অসুস্থ হয়ে থাকেনি। না, আমার তো সব থেকে ভয় লাগছে যে আপনি তখন ভয় পাননি। ডাক্তারবাবু অনেক অন্যান্য আমি প্যাথের নাম করছি না, তারা সেই সব ডাক্তারবাবুরা এখানে চিকিৎসা বন্ধ করে তারা শৈল শহরে ঘুরতে চলে গেছেন ভয়ে। তারা রোগের সঙ্গে মানে ইন্টারাকশনে যাননি, কানেকশনে থাকেননি। কিন্তু আপনি এফর্টলেস ওই সময়টা কাজ, এই সাহসটা আপনি পেলেন কোথা থেকে? দেখুন, ছোট থেকেই আমি নানা রকম পড়াশোনার মাঝখানে থেকেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এবং আমার পারিবারিক জায়গাটাও এই জায়গাটাতে আমার খুব সাহায্য করেছে। আর মানুষজনের সাহায্য ছোট থেকে পেয়েছি, তো এই সাহায্য, ভালোবাসা সবগুলো মিলিয়েই আমাকে যেন একটা অদৃশ্য শক্তি সাহায্য করে বেরিয়েছে। বাবা, খুব ভালো। এটা বলার অপেক্ষা রাখে না। করোনা চলাকালীন যখন ট্রাম, বাস সব বন্ধ, ট্রেন বন্ধ, আমি জানি না কেন আমার মধ্যে সে একটা আর্জ এসে গেল যে এই সময় আই হ্যাভ টু ফাইট এগেনস্ট দ্য ডিভাস্টিং অর ক্রুয়েল ডিজিজের সঙ্গে। এর সঙ্গে আমাকে লড়াই করতে হবে। হ্যাঁ, আই মে ডাই, কিন্তু জানি না মানুষের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এই সাহায্যটা বা এই প্রাইজটা পেতাম না সোসাইটির কাছ থেকে। মানে মানুষও উজাড় করে এসেছে। হ্যাঁ, আমার কাছে এসছে। হ্যাঁ, আমি স্টেট ব্যাংকে যে চেম্বারটি আছে, পশ্চিমবাংলার হয় প্রথম বা দ্বিতীয় স্লাম এরিয়ার মধ্যে রয়েছে। আমি নিজস্ব বাহনে করে এসেছি। মানে এটা তো মনে হয় তৈরি হয়েছিল 1981-এ। এরপর থেকে আপনারা টানা এইভাবে কাজ করছেন স্লাম এরিয়া। ডাক্তার, 1 মিনিট আপনার থেকে শুনবো, কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করে নিই যে উনি কি বলতে চাইছেন। মানে আমরা চাইছি হোমিওপ্যাথ সম্পর্কে মানুষের চেতনা
যেন আবার নতুন করে জাগ্রত হয়, এটা মানুষ জানুন যে PR দত্তের মতো চিকিৎসকেরা এখনো মেরুদণ্ড সোজা করে মানুষের সেবার জন্য এই সমাজে, আপনার সমাজ ব্যবস্থার মধ্যেই রয়েছেন। অনেক সময় কি হয় ডাক্তার, মানুষ খুঁজেই পান না যে ভালো হোমিওপ্যাথ আছে, অনেকে জিজ্ঞেস করেন ভালো হোমিওপ্যাথ আছেন, তিনি কোথায় বসেন, তার চেম্বারটা কোথায়। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো একটু আমি। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি একটু সমস্যায় পড়েছি ডাক্তারবাবু। হ্যাঁ, আমি দীর্ঘ প্রায় 2.5 মাস ধরে ঠান্ডাটা এমন ভাবে ঠান্ডাটা লেগেছে যে আমার বাঁ দিকের কান থেকে শুরু করে আপনার দাঁত, মাড়ি ফাড়ি পুরোটা এতই যন্ত্রণা, এবং সহ্য করতে না পারে আমাকে অ্যালোপ্যাথি ধারস্থ হতে হয়েছিল। তারা অ্যান্টিবায়োটিক দিয়ে যে ওষুধ, আরো অন্যান্য ওষুধ দিয়েছে, কিন্তু আফটার কোর্স করার পরও এখনো পর্যন্ত আমি সেই অর্থে রিকভার হলো না। এখনো আমি খুব ভুগছি, আমি মানে আজব একটা যন্ত্রণা। তা এইটাতে আমি কি অ্যান্টিবায়োটিক আমি খেতে একদম ইচ্ছা করে না, অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট হয় বলে, কিন্তু হোমিওপ্যাথিতে আপনি প্রোগ্রামটা করছেন, ভালো লাগছে। আমি কতটা আমি ভরসা পেতে পারি হোমিওপ্যাথিকের উপর, তাহলে আমি শিফট করবো তাহলে হোমিওপ্যাথিতে। আপনার নামটা একটু বলুন আমাকে কাইন্ডলি। আমার নাম কৃষ্ণেন্দু সাহা। কৃষ্ণেন্দু, বাহ, আমারও চেনাশোনা অনেক কৃষ্ণেন্দু আছেন। তো যাই হোক, এটা অনেকেরই হয়তো প্রশ্ন যে এরকম ঠান্ডা লাগা, গলা ব্যথা, এরকম আমাদের অফিসেও একটা এরকম আছে যে তার গলায় পুরো চাদর জড়িয়ে সে ঘুরছিল, আমি দেখছিলাম 2 দিন ধরে। না এগুলো তো করা যায়। দেখুন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, প্রয়োজনের তাগিদে আপনাকে খেতেই হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই, কিন্তু আপনি সুইচ ওভার করতেই পারেন। এবং হোমিওপ্যাথির যেটা বিশেষত্ব হচ্ছে, হোমিওপ্যাথি ট্রিটস দ্য পার্সন নট দ্য ডিজিজ। এই কথাটা কিন্তু সর্বজন বিদিত। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনার প্রশ্নের সঙ্গে সঙ্গে বলছি, প্রত্যেকটা মানুষের কনস্টিটিউয়েন্সিটা আলাদা আলাদা। কাজেই মাস্টার হ্যানিম্যান যেটা বললেন বা ভাবলেন যে প্রত্যেকটা মানুষের যদি ধরন, তার থ্রেশহোল্ড লেভেল ইত্যাদিগুলো যদি আলাদা হয়, তাহলে ওষুধটা আলাদা হবে না কেন? প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ওষুধ হওয়া উচিত। কাজেই আপনি নিশ্চয়ই হোমিওপ্যাথির চিকিৎসার সাহায্য নিতেই পারেন, আশা করি লাভবান হবেন। বেশ স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে যে আপনাদের এই হোমিওপ্যাথির ওষুধের ক্ষেত্রে মানুষ বলেন যে প্রথমে নাকি ওষুধ খেলে রোগের পরিমাণটা বেড়ে যায়। এখন যে লোকটা এই ব্যথা নিয়ে ফোন করলো, সে ভাবতে পারে যে আমি যদি ওষুধ খেয়ে আমার তো গলার ব্যথা আরও বাড়তে পারে। এবং দ্বিতীয়ত আরেকটা কথা, আপনারা গেলে আমি দেখেছি অনেক হোমিওপ্যাথ চিকিৎসককে দীর্ঘক্ষণ ধরে তার ফ্যামিলি হিস্ট্রি শোনেন, এই তার বাবা কে ছিল, মা কে ছিল, ঠাকুরদা কেমন ছিল, দীর্ঘক্ষণ ধরে আপনারা খোঁজার কিছু একটা চেষ্টা করেন। কি খোঁজার চেষ্টা করেন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের ওষুধ খেলে রোগের পরিমাণ প্রথমেই বাড়ে, এই যে ধারণা রয়েছে, এটা সত্যি না মিথ্যা? আমি তার আগে আরেকজনের ফোন নেবো স্যার, তারপর আপনার থেকে উত্তর নেবো। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, টিভির ভলিউমটাকে মিউট করতে মনে হয় ভুলে গেছেন উনি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। জোরে বলুন, জোরে। দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন বলুন। আমার একটু মানে অনেক দিন ধরে আমার হাইড্রোসিল। হ্যাঁ, হাইড্রোসিল আছে। আচ্ছা, অনেক দিন ধরে, 25-30 বছর ধরে। আচ্ছা, তো এইটা কি আপনাদের হোমিওপ্যাথির মাধ্যমে ভালো হতে পারে? গুড। হাইড্রোসিল আছে, আপনি কিন্তু ক্রনিক রোগে ভুগছেন, আর ক্রনিক রোগকে চিকিৎসা করবার জন্য হোমিওপ্যাথির উপর বহু মানুষ বিশ্বাস করেন। ডক্টর দত্ত কি বলবেন? হাইড্রোসিল যদি তার স্টেজ আছে, যদি স্টেজ 4 হয়ে যায়, তাতে কোনো চিকিৎসা পদ্ধতি আপনাকে সাহায্য করতে পারবে না আদার দ্যান সার্জারি। এক্ষেত্রে আপনাকে সার্জারি শরণাপন্ন হতে হবে। আর সার্জারি করে যদি বাইল্যাটারাল হয়, তাহলে তো আপনাকে দুটো দিকেই করতে হবে। যদি একটা দিকে হয়, আরেকটা যাতে না হয়, সেই জন্য আপনাকে হোমিওপ্যাথি চিকিৎসা করলে আমার মনে হয় আপনি লাভবান হবেন। বাহ, বেশ। আপনি যোগাযোগ করতে পারেন, যোগাযোগের জন্য নাম্বার কিন্তু টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে। কোন নাম্বার যোগাযোগ করবেন? দেখুন, যে হেল্পলাইন নাম্বার বলে যে নাম্বার লেখা রয়েছে, সরাসরি কথা বলুন নাম্বারে। স্টুডিওতে ফোন করছেন, ঠিক তার নিচের নাম্বারটা আপনার রেকর্ড করে রাখুন, এবং ইউটিউবে গেলেও এই প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। স্যার, আপনার কাছে দুটো প্রশ্ন ছিল। আচ্ছা, রোগের পরিমাণ কেন বাড়ে প্রথম ওষুধ খেলে? এখন দেখুন, এই কথাটা
সত্যি নয়, আদৌ সত্য নয়। আচ্ছা, ধরুন আমি খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো মানুষ তার একটা যন্ত্রণা নিয়ে এলো বা জ্বর নিয়ে এলো, তো ডাক্তারবাবু এমন ওষুধ দিলেন জ্বরটা বেড়ে গেল। তো জ্বরটা যদি বেড়ে যায় কি হতে পারে? একটা ফ্যাটাল হতে পারে, ফ্যাটাল কন্ডিশন তৈরি হতে পারে। ফ্যাটাল কন্ডিশন তৈরি হতে তার কাছে সেই যে প্যাথি এইরকমভাবে ফ্যাটাল কন্ডিশন তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে তো মানুষ যাবে কেন? ঠিক। এখানে তো ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারটা মিথ চলছে, আদৌ কথাটা সত্য নয়। বেশ। যেটা হচ্ছে আমাদের রং সিলেকশন অফ রেমেডি যদি হয়, আচ্ছা। তাহলে বা রং সিলেকশন অফ রেমেডি অ্যাজ ওয়েল অ্যাজ পোটেন্সি আচ্ছা। যদি হয়, তাহলে রোগের বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রেতে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করতে হবে এবং ডাক্তারবাবুদের ভাবনা চিন্তা করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রুগী এলে তার ভাবনা চিন্তা, তার ফ্যামিলি হিস্ট্রি, তার কি রোগ নিয়ে কীরকমভাবে ভুগছেন, কতদিন ধরে ভুগছেন, এইগুলো বিচার করে এবং সর্বোপরি তার ফ্যামিলি হিস্ট্রি, পুরনো দিনে কি রোগে ভুগেছিলেন, এগুলো ধরে একটা মেডিসিনেতে একটা ওষুধের কাছাকাছি আমাদের আসতে হবে। আচ্ছা, তাহলে হবে কি, যে কথাটা মাস্টার হ্যানিম্যান বলেছেন যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে ওষুধ হওয়া উচিত, সেই দিকে আমরা পৌঁছতে পারবো। আচ্ছা, মানে আপনার কি খানিকটা ওই জেনেটিক্স ফাউন্ডেশন মানে ফাইন্ডিংসটা করেন আর কি? জেনেটিক্স ঠিক বলবো না, হেরিডিটিটাকে আমরা খুব হেরিডিটি। আচ্ছা, আচ্ছা, খুব আচ্ছা। গুরুত্ব দিই। রাইট। কখনো কখনো যে কথাটা বললেন, জেনেটিক্সটাকে আমরা দেখি যে এই রোগটা জেনেটিক্যালি কোথা এসছে। থেকে আসছে হ্যাঁ, আর কি। যদি জেনেটিক্যালি যদি ইভলভ হয়, তৈরি হয়, তাহলে কিন্তু রোগ ভালো হতে সময় লাগবে বা নাও হতে পারে। আচ্ছা, যেমন ধরুন অটিজম বা থ্যালাসেমিয়া যদি হয়, তাহলে কিন্তু রোগ ভালো হতে সময় লাগবে বা আদৌ হবে না। আচ্ছা, যদি প্রাইমারি স্টেজে থাকে হয়তো কিছুটা এগোনো যাবে। যেমন বলা উচিত নয়, আমি যেমন থ্যালাসেমিয়ার 3টি পেশেন্ট আমার কাছে রয়েছে, আচ্ছা, আমি হোমিওপ্যাথির গুণগান হিসেবে বলবো, তাদের আজ পর্যন্ত ব্লাড ট্রান্সমিশন দিতে হয়নি। বাহ, এবং অসাধারণ ব্যাপার। গত 30 বছর ধরে এক মহিলা জীবিত আছেন, এখন তার বয়স 43 বছর, চন্দননগরে থাকেন। আচ্ছা, মানে আমি নিজে অবিশ্বাস্য তার মাঝে ঢুকে পড়ি যে কি করে সম্ভব। এবং অদ্ভুত ব্যাপার, তাকে একবার অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার জন্য রেডি হলো এবং ব্লাড ট্রান্সফিউশন দিতে গিয়ে মহিলা অসুস্থ হয়ে পড়েন। আচ্ছা, পরবর্তীকালে যে আমাদের যে অপর প্যাথি আছে, অ্যালোপ্যাথি ডাক্তাররা বললেন যে না, একে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া যাবে না এবং যে প্যাথি চলছে সেই প্যাথির মধ্যে তাকে থাকতে হবে। আচ্ছা। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে না, আমি হোমিওপ্যাথির কাছে এখানেতে দায়বদ্ধ বা আমার প্রাইজ যে হোমিওপ্যাথি এটাকে কন্ট্রোল করে রেখেছে। বাহ, ভালো করতে হয়তো পারা যাবে না, কিন্তু কন্ট্রোল করে রেখেছে। বাহ। স্যার, এখন আজকের দিনে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় জিজ্ঞাসা, এখন হয়তো মানুষ জিজ্ঞাসা কেউ করেননি, বাট আমার মনে হচ্ছে দুটো রোগ প্রায় প্রত্যেক বাড়িতে আছে। সেটা এক হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট আছে, অর্থাৎ সুগার, দ্বিতীয় হচ্ছে ব্লাড প্রেশার। এর কি কোনো ট্রিটমেন্ট হোমিওপ্যাথে আছে? এই জায়গাটা আপনার থেকে জানবো, কিন্তু তার আগে আরেকজন, নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই, একজন কলার আমাদের সঙ্গে আছেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কলকাতা থেকে। বলুন আপনার প্রশ্ন কি, বলুন। হ্যালো, আপনার কি প্রশ্ন আছে বলুন। আমি হাঁটুর ব্যথায় খুব কষ্ট পাচ্ছি, একদম মোটা চলা করতে পারছি না। হ্যাঁ, আপনি কি হোমিওপ্যাথ চিকিৎসা হোমিওপ্যাথ চিকিৎসা করতে চাইছেন? চলাফেরা করতে পারছি না। এটা কি, হ্যাঁ, আপনি হোমিওপ্যাথ চিকিৎসা করতে চাইছেন তো? করতে চাইছি, হ্যাঁ। বেশ বেশ, আপনার হাঁটুতে ব্যথা হোমিও, তার মানে ডাক্তারবাবু আপনার কাছে 3টে জিজ্ঞাসা: ডায়াবেটিসের চিকিৎসা, প্রেশারের চিকিৎসা আর হাঁটু ব্যথা এবং ব্যথার চিকিৎসা আছে কিনা বা কিভাবে সম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে বলি, ডায়াবেটিসের যে চিকিৎসা বা ব্লাড প্রেশারের যে চিকিৎসা, এটা প্রথমে দেখতে হবে খুব প্রাইমারি স্টেজে আছে কিনা। আচ্ছা, যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আমাদের
প্যালিয়েটিভ মোড অফ ট্রিটমেন্টে যেতে হবে। আচ্ছা সেটা আমরা অ্যালোপ্যাথ সাইড থেকেও নিতে পারি, আচ্ছা আমাদের প্যাথি দিয়েও নিতে পারি। তবে একটা কথা সবসময় আমি রুগীদের কাছে অনুরোধ রাখবো যে হোমিওপ্যাথি চিকিৎসা করছেন বলে সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথি যে সমস্ত ওষুধপত্র দেওয়া হচ্ছে সেই সাপোর্টটাকে ছেড়ে দেবেন না, তাতে বিপজ্জনক হতে পারে। শুধু ডায়াবেটিস কেন, ডায়াবেটিস হতে পারে, হাইপার টেনশন হতে পারে, থাইরয়েডের প্রবলেম হতে পারে। এখানেতে যে ডাক্তারবাবু দেখবেন এটা তার দায়িত্ব যে তিনি কিভাবে সেটা চিকিৎসা করবেন, এবং আমার ধারণা তাকে কন্ট্রোল করা যায় এবং একটু ধরে বেঁধে চিকিৎসা করলে আশা করি তিনি সুস্থতা পাবেন। ওনার হাঁটুর ব্যথা নিয়ে কি আচ্ছা, হাঁটুর ব্যথা নিয়ে যেটা হচ্ছে আপনাকে দেখতে হবে হাঁটুর ড্যামেজটা কতটা হয়েছে। হাঁটুর ড্যামেজ যদি বেশি হয়ে যায় দেখুন, তাহলে অর্থাৎ যেমন ধরুন ফিমার আর টিবিআই জাংশন দুটো একেবারে কাছাকাছি এসে গেছে, মানে ওই মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড নেই, হ্যাঁ, মানে যেটাকে আমরা বলা হয় স্পেস গ্যাপ হয়েছে, পুরো রাপচার হয়ে গেছে। হ্যাঁ, না স্পেস গ্যাপ হয়েছে, সাইনোভিয়াল ফ্লুইড নেই, ড্রাই হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সার্জারিতে যেতে হবে। ভাববেন না যে হোমিওপ্যাথি করলেই যে সবসময় আপনাকে ভালো মানে 100% রেজাল্ট দেওয়া যাবে তা নয়, কখনো কখনো সার্জারি হেল্পও নিতে পারা যায় বা উচিত। কারণ কোনো প্যাথি, একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সকলের, কোনো প্যাথি শেষ নয়, কোনো প্যাথি সাফিসিয়েন্ট নয়, বা প্রত্যেকের অ্যালায়েডভাবে তাকে সাহায্য নিতে হয়। কাজেই নি জয়েন্ট যেটা ব্যথা বলছেন এটা বয়সজনিত রোগ। এই ক্ষেত্রেতে আপনাকে অ্যালোপ্যাথির যে সমস্ত অ্যানালজেসিক দেওয়া হয় সে ডাক্তারবাবুরা নিশ্চয়ই ভালো ভেবে চিন্তেই দিচ্ছেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে আর যাতে আপনার পেটের গোলমাল যেন না হয়। অর্থাৎ মানে অ্যানালজেসিক বেশি খেলে যেটা হয় দেখবেন আজকাল অনেক ডাক্তারবাবুরা এই ব্যথা কমানোর ওষুধগুলোর সম্পর্কে খুব ভীত এবং তারা দিতে চায় না। তারা বলেন এই করুন সেই করুন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ফিজিওথেরাপির দিকে যেতে অনুরোধ করে। আমাদের এখানেতে খানিকটা সাহায্য করা যায় রুগীদের। বাহ, আরেকটা জায়গায় জিজ্ঞেস করবো যে আজকাল হোমিওপ্যাথিতে অনেক পেটেন্ট ওষুধের প্রচলন হচ্ছে, এই ক্ষেত্রে আপনার এইটা কিন্তু হোমিওপ্যাথ সমাজের কাছে কিন্তু অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। কারণ পেটেন্ট ওষুধ দিয়ে হোমিওপ্যাথির নাম করে যে চিকিৎসাটা চলছে এটা কিন্তু আদৌ হোমিওপ্যাথি নয়। আচ্ছা, এখানে একটা কম্বিনেশন, এটাকে আমরা বলি কম্বিনেশন থেরাপি। আচ্ছা, ধরুন XYZ মিলে একটা বর্ণ তৈরি করতে পারে, ABCD মিলে একটা বর্ণ তৈরি করতে পারে, কিন্তু এ একা কি বর্ণ তৈরি করবে? কাজেই কম্বিনেশন থেরাপিটা না করাটাই ভালো। এবং আমি বলবো সিঙ্গেল রেমেডি, যেটা মাস্টার হ্যানিম্যান বলছেন, সিঙ্গেল রেমেডি এইভাবে চিকিৎসা করুন। এবং হোমিওপ্যাথিতে আপনি এটা বলতে পারি অনেক দুরারোগ্য রোগকে কন্ট্রোল করে রাখা যায়, ভালো কতটা করা যাবে। আমি ডাক্তারবাবু আপনার থেকে ইতিহাসটা শুনবো, কারণ আপনি এমন কিছু চিকিৎসা করেছেন যেটা ল্যান্ডমার্ক বলা হয়, এবং এমন কিছু চিকিৎসা করেছেন তার দু একটা উদাহরণও মানুষের কাছে আমি আপনার মাধ্যমে রাখবো, যে কি হয়েছিল এবং তার ফলে আপনার ট্রিটমেন্টের পরে তার রিকভারিটা কিরকম হয়েছে শুনবো আপনার মুখ থেকে। কিন্তু তার আগে আরো একজন আছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? টিভির ভলিউমটা আপনাদের মিউট করতে বলছে না কেউ? অলোক ঘোষ, মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, কি হয়েছে বলুন। আমি অর্থ সমস্যায় ভুগছি, স্যার। ডক্টর পি ব্যানার্জির ওষুধ খাচ্ছি, হ্যাঁ, 1 বছরের উপর হয়ে গেল, কিন্তু থাকছে নি। অ্যালোপ্যাথিও দেখেছি আগে। কি হয়েছে আপনার কি সমস্যা হয়েছে বলুন? সমস্যা আপনার কোষ্ঠকাঠিন্য এবং ওই কনস্টিপেশনাল প্রবলেম। হ্যাঁ, আর হচ্ছে রক্ত পড়ে, ও অশ্বও আছে, আর ব্যথা ঠিক, ব্যথা জ্বালা। ওকে ওকে ওকে। আপনি এখন দেখছেন ডক্টর PR দত্তের অনুষ্ঠান, একজন সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথ। তিনি কি বলছেন এবার আপনাকে, আপনি ফোন কেটে টিভিতে শুনুন কি বলছেন উনি। আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে আপনার কনস্টিপেশন থেকে আপনাকে পাইলস তৈরি হয়েছে। ঠিক, এখন আপনাকে যেটা করতে হবে যে রক্ত পড়াটাকে বন্ধ করতে হবে, সেই সঙ্গে সঙ্গে
এমন ওষুধ দিতে হবে যেটাতে আপনার পায়খানাটাকে অর্থাৎ স্টুলটা যাতে সফট হয়, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং ডাক্তারবাবুকে যিনি চিকিৎসা করবেন করলে আপনি নিশ্চিতভাবে ভালো হবেন, নিশ্চিতভাবে। উনি আপনার কাছেও আসতে পারেন এবং আপনার কাছে আসতে গেলে নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এটাকে যোগাযোগ করতে হবে। অল্প সময়ের প্রোগ্রাম, কিন্তু তার মধ্যেই ডক্টর দত্ত অনেক কিছু বলবার চেষ্টা করছেন। আমি আপনার কাছে আসবো আপনার এক্সপিরিয়েন্স থেকে দু একটা এমন উদাহরণ দিন যেগুলো মারাত্মক রকমের একটা রেডিকিউলাস ল্যান্ডমার্ক হয়ে রয়েছে আপনার জীবনে, চিকিৎসার জীবনের ক্ষেত্রে আর কি। যেমন ওই প্রথমে বললাম ওই যে ভদ্রমহিলার কথা বললেন, থ্যালাসেমিয়া মেজরে ভুগছেন, আরেকজন যেমন এপিলেপসিতে ভুগেছেন, সুস্থ আছেন। এবং সবচেয়ে বড় যেটা, আমি তখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে পড়াশোনা করছি, একটি ব্যক্তি এলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মেডিকেল কলেজে ভর্তি, 6 দিন পরে তার জ্ঞান ফিরল। এবং আমার সিনিয়র ছিলেন টিচার ডক্টর সমর মিত্র, তিনি বললেন যে এই ওষুধটা আপনি দিন, হোমিওপ্যাথি ওষুধ। অবাক হয়ে যাবেন আপনারা শুনলে। ওষুধটা দেওয়া হলো, ভালো হয়ে গেল। তিনি এখন সুন্দরভাবে লাইফ লিড করছেন, সন্তানের জনক। এবং পরবর্তীকালে দেখা গেল মাথায় তার একটা হেমাটোমা তৈরি হয়েছে। অনেকে বললেন যে সেটাকে অপারেশন করতে হবে, অপারেশন করতে হয়নি, সেই হেমাটোমাটাও অ্যাবজর্ব হয়ে গেছে, রেকর্ড আমাদের কাছে আছে। এইটুকুই বলে আমি বলবো যে হোমিওপ্যাথি এমন অনেক কিছু করে দিতে পারে যেটা হয়তো অন্যান্য প্যাথিতে তাদের কাছে অভাবনীয় বিষয়। আর ডাক্তারও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য প্যাথির ডাক্তারবাবুরা প্লাজবো বা আপনাদের সেই অর্থে এফেক্টিভ নয় প্লাজবো এই জাতীয় শব্দ ব্যবহার করেন। আমি কেন এটা বলেন আমি শুনবো আপনার থেকে, তার আগে একজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, রামপুরহাট থেকে সুভাষ বলছি, রানাঘাট থেকে সুভাষ। কি হয়েছে আপনার? আমার 12 বছরের ছেলে ফুটবল খেলা করলে হাঁটুতে যন্ত্রণা হয়। 12 বছরের ছেলে ফুটবল খেলে, তার হাঁটুর যন্ত্রণা। হ্যাঁ, ফুটবল খেলা করে বাড়ি আসেই সবার আগে কাজ হচ্ছে ডাক্তারবাবুর এই হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন। হ্যাঁ, নোট করে রাখছি। এবার আমি ডাক্তারবাবু থেকে আপনার ছেলের সম্পর্কে শুনে নিচ্ছি। 12 বছরের মাত্র বয়স, ফুটবল খেলে, হাঁটুতে ব্যথা হয়। হ্যাঁ, নিশ্চয়ই ভালো হবে, একবার নিশ্চিতভাবে বলা যায় ভালো হবে। প্রথমে আমাদের কিছু কিছু টেস্টগুলো করে দেখতে হবে হাঁটুর ড্যামেজ আদৌ আছে কি না। হাঁটুর যদি আদৌ ড্যামেজ সেরকম না থাকে নিশ্চয়ই ভালো হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। বাহ, আপনারা চলে আসুন, যোগাযোগ করুন। আচ্ছা, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যাঁ, কি হয়েছে বলুন। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি, অম্বিকা কর্মকার। হ্যাঁ বলুন, কি প্রবলেম? হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে আমার মানে শরীরে ব্যথা, হাঁটু, কোমর, পায়ের তলা, সারা শরীরে ব্যথা। আপনার বয়স কত? বয়স আমার 53। 53। আচ্ছা, 53 বছর বয়স, সারা শরীরে ব্যথা। ডাক্তারবাবু কি? আচ্ছা, হ্যাঁ, আর একটা আছে কথা। হ্যাঁ বলছি আমার ছেলে 22 বছর বয়স, চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, দুটো সমস্যা, এক হচ্ছে ছেলের চুল পড়ে যাচ্ছে আর আপনার সারা গায়ে ব্যথা। ডাক্তারবাবু কি বলবেন? হ্যাঁ, আচ্ছা, যদি দুর্গাপুরে আসেন খুব ভালো হয়, আমরা দুর্গাপুরে থাকি তো। আচ্ছা স্যার, দুর্গাপুরে আসলে ভালো হয়, না হলে আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, ডাক্তারবাবুকে ফোন করবেন। হ্যাঁ, এই যে নিচের যে লাল দিয়ে লেখা হেল্পলাইন নাম্বার, এটাকে নোট করে রাখুন। দাদা ভাই, একদম ডেফিনেটলি লিখে রাখুন। স্যার একটু বলে দিন। আচ্ছা, আপনার যেটা হয়েছে আমার মনে হচ্ছে আর্থ্রাইটিস আপনি ভুগছেন। আর্থ্রাইটিসের আমাদের ভালো ট্রিটমেন্ট আছে, তবে দেখতে হবে মানে পরীক্ষা করে আপনার কোন ধরনের আর্থ্রাইটিসে ভুগছেন, সেরো পজিটিভ না সেরো নেগেটিভ না আরও অন্যান্য কিছু, এগুলো দেখতে হবে। আর 2 নম্বর যেটা বললেন যে আপনার ছেলের যে চুল পড়ে যাচ্ছে, আমার মনে হয় এটাতে আমাদের প্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা আছে, সুযোগ আছে। ঠিক আছে, এবার আপনি আসুন যে অন্যান্য ডাক্তারবাবুদের মন্তব্য, এটা আচ্ছা কেন করেন এটা? প্ল্যাসিবো ওনারা যেটা বলেন, আমি বলবো ওনারা খুব একটা ভুল বলেন না। তার কারণ হচ্ছে কি, তারা তো গবেষণার কোনো কাজ দেখতে পাচ্ছেন না। কিন্তু অপরদিকে আমি বলবো যে আপনার এফিকাসিটা দেখুন। আমি প্রত্যেককেই বলি, এবং আমি ল্যান্সেট পত্রিকাতে একবার চেষ্টা করেছিলাম ইংল্যান্ডের, যে আপনারা সবাই প্ল্যাসিবো বলছেন, কিন্তু আপনি যে কোনো ডাক্তারের কাছে, আমার কাছেই বলছি না, আপনি স্কিন ডিজিজ নিয়ে আসুন তো। একটা স্কিন ডিজিজ ভুগছে, স্কেবিসে ভুগছে, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, স্কেবিসের রোগী নিয়ে আসুন। আপনি চোখের সামনে দেখতে পাবেন তার এফিকাসিটা আছে কি না, ভালো
বা মন্দ, দুরকম ওষুধ। অ্যালোপেশিয়ার ক্ষেত্রেও কি? অ্যালোপেশিয়ার ক্ষেত্রে তো আছে। আচ্ছা, অ্যালোপেশিয়ার ক্ষেত্রে তো আর সেরকম রিস্ক নেব না। আচ্ছা, একদম ট্রিটমেন্ট করার জন্য, পজিটিভ ট্রিটমেন্ট করার জন্য ভালো। ডাক্তার, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমি জাস্ট আপনার থেকে জানতে চাইবো যে দীর্ঘ 46 বছর আপনি চিকিৎসা করছেন, সেখানে বর্তমানে হোমিওপ্যাথদের উদ্দেশ্যে আপনার বক্তব্য রেখে বা আপনার সাজেশন, গাইডলাইন, হোয়াট এভার ইট ইজ রেখে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করব। আগামী প্রজন্ম বা সমস্ত হোমিওপ্যাথ জগতের প্রত্যেকের কাছে গিয়ে বলবো যে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসাটা করুন যথেষ্ট দায়িত্ব নিয়ে, এবং সাধারণ মানুষের কাছে এর একটা মূল্যবান তথ্য নিয়ে যান। আর যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না, আমি শেষ কথাটা বলবো এটা দিয়ে যে আপনারা যারা বিশ্বাস করেন না, স্যামুয়েল হ্যানিম্যানের জার্মান ভাষায় লেখা, যেটা ইংলিশ ট্রান্সলেশন করেছেন ডাজন সাহেব, অর্গান অফ মেডিসিনটা পড়বেন। একদম, আপনাকে হোমিওপ্যাথি বিশ্বাস করতে হবে না, কিন্তু ওই বইটা পড়বেন। বেশ, আজকে আর হাতে ডাক্তারের সময় নেই, আমরা নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করে থাকবো। ডক্টর PR দত্ত, সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। নমস্কার সবাইকে।